প্রাণী পুষ্টির শেষ যে ভাগ সেটা হচ্ছে প্রাণী পুষ্টির প্রকারভেদ। প্রাণী পুষ্টির প্রকারভেদ, প্রাণী পুষ্টি মানে সেটা হচ্ছে পরভোজী পুষ্টি, আর একটা নাম জেনেছিলাম যে প্রাণী পুষ্টিকে আমরা বলি ফলজয়ী পুষ্টি। এবার সেই প্রাণী পুষ্টির প্রকারভেদ পড়ব। তাহলে প্রাণী পুষ্টিকে মানে কিসের ভিত্তিতে আমরা এখানে ভাগটা করব? এখানে ভাগটা করব যে খাদ্য গ্রহণের স্বভাবের ভিত্তিতে। ঠিক আছে, মানে কিভাবে খাদ্যটা গ্রহণ করছে বা কার থেকে গ্রহণ করছে, এই অনুযায়ী প্রাণীজ পুষ্টিকে আমরা ভাগ করব 5 ভাগে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। উদ্ভিদ পুষ্টির সাথে এই প্রকারভেদে কিছুটা মিল আছে। তাহলে পরজীবীয় পুষ্টি, দ্বিতীয় হচ্ছে মিথজীবীয়, তৃতীয় মৃতজীবীয়, চতুর্থ মলভোজী, আর 5 নাম্বার হচ্ছে রক্তভোজী। তাহলে ফার্স্টে হচ্ছে কি পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক নিউট্রিশন। তো এখন তাহলে পরজীবী কাকে বলবো? পরজীবী অর্থাৎ হচ্ছে যারা অপর কোনো প্রাণী বা অপর কোনো আশ্রয়দাতার থেকে পুষ্টিরস শোষণ করছে। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পরজীবী আর আরেকজন হচ্ছে আশ্রয়দাতা। তার মানে কি, যার কাছ থেকে পুষ্টিরস শোষণ করছে সেই আশ্রয়দাতাটাকে কি নাম বলে? তার নাম হচ্ছে পোষক। যার কাছ থেকে পাচ্ছে পুষ্টির সাহায্য বা যার কাছ থেকে পুষ্টিরসটা শোষণ করছে তার নাম হচ্ছে পোষক। তাহলে এখানে দুটো, একটা হচ্ছে যে জীবটা খাদ্যরস শোষণ করছে সে হচ্ছে পরজীবী, আর যার কাছ থেকে নিচ্ছে সে হচ্ছে পোষক। এখন এই যে পরজীবীয় পুষ্টি পদ্ধতিতে কি হয়, এক্ষেত্রে পোষককে, এই পরজীবী যখন পোষকের কাছ থেকে পুষ্টিরস শোষণ করে তখন পোষকটা ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তার মানে কি? তার মানে দুটো জিনিস, একটা পরজীবী আর একটা পোষক থাকবে। তো এখন পরজীবীটা যখন পোষকের কাছ থেকে খাদ্যটা পুষ্টিরসটা শোষণ করবে তখন কি হবে? পোষক হবে ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, এইবার তো এই যে পরজীবীটা থাকলো, তো এই পরজীবীটাকে আবার অনেক রকমভাবে ভাগ করা যায়। এই পরজীবীটাকে আমরা একরকমভাবে কি ভাগ করতে পারি? ভাগ করতে পারি বহিঃপরজীবী আর একটা হচ্ছে অন্তঃপরজীবী। মানে কি, যদি এই পরজীবীটা এই পোষকের দেহের বাইরে বসবাস করে তখন আমরা তাকে কি বলবো? বহিঃপরজীবী। বোঝা গেল? যদি যে পরজীবী পোষক দেহের বাইরে অবস্থান করে তারা হচ্ছে বহিঃপরজীবী, আর যে পরজীবী পোষক দেহের অভ্যন্তরে বসবাস করে তারা হচ্ছে অন্তঃপরজীবী। তাহলে বোঝা গেল? এবার আমরা এক্সাম্পল পড়ব। তাহলে উদাহরণ আমরা কি দেখতে পারি? যদি আমরা মানুষের ক্ষেত্রেই দেখি তাহলে কি বহিঃপরজীবীর সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে উকুন। তাই তো? আমরা সকলেই জানি উকুন মানুষের দেহের অভ্যন্তরে কি থাকে? থাকে না। তারা কি থাকে? মাথায় থাকে। মাথার স্কাল্প থেকে তারা পুষ্টিরস শোষণ করে। তার মানে কি উকুনটা হচ্ছে বহিঃপরজীবী, মানুষের ক্ষেত্রে বহিঃপরজীবী। এছাড়াও এঁটুলি বলে ক্যাটেলস মানে গবাদি পশুদের গায়ে এঁটুলি থাকে, তো সেই এঁটুলিগুলো হচ্ছে বহিঃপরজীবী। তাহলে কি হচ্ছে, এই যে আমাদের উকুন হলে কি হয়? উকুন হলে পোষকের রক্তটা শুষে নেয়, মানে পোষক ক্ষতিগ্রস্ত হয়।
তাহলে এই হলো বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী কি? অন্তঃপরজীবীর এক্সাম্পল হচ্ছে আমাদের যে অন্ত্র, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে যে মানে অর্থাৎ যে পরিপাক নালী থাকে, সেই পরিপাক নালীর মধ্যে অনেক কৃমি থাকে, গোল কৃমি বা ফিতা কৃমি, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে গোল বা ফিতা কৃমি। ঠিক আছে, তো সেগুলো কি হয়? আমাদের শরীরের অভ্যন্তরে থাকে, তো তাই তারা হচ্ছে অন্তঃপরজীবী। তাহলে এই পরজীবীর দুটো টাইপস পেলাম। আবারও এই পরজীবীটাকে আরেক রকম ভাবে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পূর্ণ, আর একটা হচ্ছে আংশিক। তাহলে সম্পূর্ণ পরজীবী কাদের বলবো? যেসব পরজীবী পোষকের ওপর খাদ্য অর্থাৎ পুষ্টি এবং বাসস্থান দুটোর জন্যই নির্ভর করে থাকে, তারা হচ্ছে সম্পূর্ণ পরজীবী। আর আংশিক পরজীবী কারা? যারা যে সমস্ত পরজীবী পোষকের ওপর শুধুমাত্র খাদ্যের জন্য নির্ভর করে, বাসস্থানের জন্য নির্ভর করে না, তারা হচ্ছে কি? তারা হচ্ছে আংশিক পরজীবী। মানে এবার যদি আমরা দেখি, এই যে গোল কৃমি বা ফিতা কৃমি, ঠিক আছে, এরা কি করে? এরা আমাদের অন্ত্রের ভেতরেই থাকে, তার মানে তারা পুষ্টিটাও আমাদের মানে সেই পোষক অর্থাৎ মানুষের কাছ থেকে পাচ্ছে, আবার তাদের যে বাসস্থানটা, শেল্টারটা, সেটাও তারা এই পোষকের কাছ থেকেই নিচ্ছে। তাই তারা হচ্ছে সম্পূর্ণ পরজীবী, অর্থাৎ পুষ্টি প্লাস বাসস্থান দুটোই তাদের লাগছে। আর আংশিক কারা? আংশিক পরজীবী তারা যারা শুধুমাত্র পুষ্টির জন্য নির্ভর করে। যেমন হচ্ছে যে আমরা যদি মশা ধরি, ঠিক আছে, যে স্ত্রী মশা আমাদের কামড়ায়, স্ত্রী অ্যানোফিলিস বা স্ত্রী এডিস যে মশাগুলো, তাহলে সেই মশাগুলো কি করে? মশাগুলো আমাদের শরীর থেকে রক্ত শুষে নেয়, তারপর উড়ে যায়। ওকে, তার মানে সেক্ষেত্রে মশাটা কিন্তু আমাদের শরীরে থেকে যায় না, অর্থাৎ বাসস্থানের জন্য তাদের পোষকের প্রয়োজন হয় না, শুধুমাত্র পুষ্টির জন্য পোষকের প্রয়োজন হয়। তাহলে তাদেরকে আমরা বলবো আংশিক পরজীবী। তাহলে এই গেল আমাদের পরজীবীয় পুষ্টি। নেক্সট হচ্ছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় পুষ্টিতে কি হয়? মিথজীবীয় পুষ্টিতে মিথজীবীয় পুষ্টিতে কি হয়? দুটো ভিন্ন প্রজাতির জীব থাকে। এখানে একটা প্রজাতি, এদিকে অপর কোনো প্রজাতি। কিন্তু মিথজীবীয় পুষ্টির ক্ষেত্রে কি হয়? এই যে এদের দুজনের কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। কি হয়? তার চেয়ে দুজনেই উপকৃত হয়। তাহলে পরজীবীর সাথে মিথজীবীর পার্থক্যটা কি? পরজীবীটা পোষককে ক্ষতি করে, পোষকটা এখানে ক্ষতিগ্রস্ত হয়, একজন লাভ পায় আর আরেকজন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মিথজীবীয়তে দেখতে পাচ্ছি যে দুটো আলাদা জীবই থাকছে, সহাবস্থান করছে, কিন্তু দুজনেই কি হয়? দুজনেই উপকৃত হয়। তো তার এক্সাম্পল হচ্ছে উই পোকা। আমরা জানি উই পোকা কি করে? বিভিন্ন কাঠ জাতীয় পদার্থ থেকে সেলুলোজ, যে খাদ্যটা খায় সেটা হচ্ছে সেলুলোজ। তো সেই যে উই পোকা সেলুলোজ খায়, সেই উই পোকা সেই সেলুলোজগুলোকে ডাইজেস্ট করতে পারে না, নিজে পারে না। তো সেই জন্য উই পোকার যে ডাইজেস্টিভ সিস্টেম, সেখানে একটা ট্রাইকোনিমফা নামে একটা আদ্য প্রাণী থাকে, ঠিক আছে। তো সেই ট্রাইকোনিমফা কি করে? সেই ট্রাইকোনিমফা উই পোকাকে
সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তার মানে কি, ওই যে ট্রাইকোনিমফাটা সে নিজের পুষ্টিটা উইপোকা থেকে পাচ্ছে, আর উইপোকা কি করছে, উইপোকা ওই ট্রাইকোনিমফার জন্য যে সেলুলোজটা খেলো সেটা পরিপাক করতে পারছে। তাহলে এই হয়ে গেল এক্সাম্পল। আর এটা হচ্ছে কি, আমরা উইপোকার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও থাকে, মানুষের অন্ত্রে যে বিভিন্ন এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটা প্রচুর পরিমাণে থাকে, কোলাই, এসেরেকিয়া কোলাই। তো সেই এসেরেকিয়া কোলাই ব্যাকটেরিয়াগুলো কি করে, আমাদের যে বিভিন্ন ভিটামিন B12 বিশেষ করে, তো সেই ভিটামিন B12 সংশ্লেষে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। তাহলে তার উদাহরণ হিসেবে কি লিখতে পারি, যে মানুষ আর হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে এক্সাম্পল। আর একটা বললাম কি, আর একটা বললাম হচ্ছে উইপোকা অ্যান্ড ট্রাইকোনিমফা। ঠিক আছে, নেক্সট হচ্ছে মৃতজীবীয় পুষ্টি। মৃতজীবীয় পুষ্টি মানে নাম দেখে বোঝা যাচ্ছে যে যে সমস্ত প্রাণীরা কোনো মৃত, পচা, গলা বিভিন্ন জৈব বস্তু থেকে তাদের পুষ্টি পদার্থ বা পুষ্টি রস শোষণ করে, তাদেরকে বলা হচ্ছে মৃতজীবী প্রাণী, এবং সেই পুষ্টি পদ্ধতিটার নাম হচ্ছে মৃতজীবীয় পুষ্টি পদ্ধতি। অর্থাৎ মৃতজীবীয় মানেই বোঝা গেল যে মৃতর শরীর থেকে বা পচা গলা, মানে মৃতজীবীয় বা হচ্ছে স্যাপ্রোজোইক নিউট্রিশন। তো স্যাপ্রোজোইকের মধ্যে স্যাপ্রো কথার অর্থ হচ্ছে রোটেন। রোটেন মানে কি, রোটেন মানে হচ্ছে পচা। ওকে, তো সেই জন্য এদের নাম মৃতজীবীয় পুষ্টি। তো মৃতজীবীয় পুষ্টির এক্সাম্পল কি, মৃতজীবীয় পুষ্টির এক্সাম্পল হচ্ছে যে কেঁচো। আমরা জানি কেঁচো মাটির নিচে থাকে বা মাটির সাথে মিশে থাকা যে বিভিন্ন জৈব পদার্থ, শাক পাতা বা বিভিন্ন যে অর্গানিক মেটেরিয়ালসগুলো, সেই মেটেরিয়ালসগুলো নিয়ে তারা পুষ্টি সম্পন্ন করে। তাহলে মৃতজীবীয় এক্সাম্পল কি, মৃতজীবীয় এক্সাম্পল হচ্ছে কেঁচো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মলভোজী। মলভোজী নামটা দেখেই আমরা বুঝতে পারছি যে যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীর বা নিজেদের মল, মানে যেটা অপাচ্য খাদ্য যেটা আমরা বহিষ্কার করে দিই মল রূপে, সেই মলটা খেয়ে তাদের পুষ্টিরস শোষণ করে, তারা হচ্ছে মলভোজী। তো এর এক্সাম্পল হচ্ছে, মানে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে গিনিপিগ। তো গিনিপিগ তাদেরকে বলা হয় কপ্রোফ্যাগি। মানে তো সেই গিনিপিগ কি করে, গিনিপিগ নিজের মল নিজেই খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। তো সেই যে পদ্ধতিটা সেটা হচ্ছে কপ্রোফ্যাগি। এই যে গিনিপিগ নিজের খাদ্য, এই নিজের মল নিজেই খাদ্য হিসেবে গ্রহণ করে, তো সেই প্রসেসটা হচ্ছে কপ্রোফ্যাগি, এই প্রসেসটাকে বলে। তাহলে মলভোজী হচ্ছে গিনিপিগ। বা আমরা কি জানি, এটা হচ্ছে যে গিনিপিগ কি করে, গিনিপিগ নিজের মল নিজেই খায়। আর অথবা শূকর, আমরা জানি শূকর কি করে, মানুষের মল বা অত্যন্ত নোংরা কিছু তারা খায়। তাহলে এই হয়ে গেল মলভোজী। আর লাস্টে আর একটা হচ্ছে রক্তভোজী বা স্যাঙ্গুইনিভোর। রক্তভোজী মানে কি, রক্তভোজী হচ্ছে যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীর রক্ত খেয়ে তাদের পুষ্টিরস শোষণ করে, তারা হচ্ছে রক্তভোজী। ভীষণ সোজা। তো এটার এক্সাম্পল আর বলে দেওয়ার নেই, এটার এক্সাম্পল কি, মশা। আমরা সকলেই জানি, তার মধ্যে মশার মধ্যে কিন্তু স্ত্রী মশা, কোনো পুরুষ মশা কিন্তু আমাদের কামড়ায় না। পুরুষ মশা কি খায়, পুরুষ মশা প্ল্যান্ট স্যাপ খেয়ে বেঁচে থাকে, মানে পাতার যে পরাগ রেণু বা সেগুলো খেয়ে বেঁচে থাকে, পরাগ খেয়ে বেঁচে থাকে পুরুষ মশা। আর আমাদের যত মশা কামড়ায় সেগুলো সবই হচ্ছে স্ত্রী মশা, স্ত্রী অ্যানোফিলিস বা স্ত্রী এডিস, সেই মশাগুলো কামড়ায়। তো তারা হচ্ছে কি রক্তভোজী। এছাড়াও আমরা জানি যে জোঁক, তাহলে হচ্ছে স্ত্রী মশা, অবশ্যই লিখতে হবে স্ত্রী মশা, জোঁক, এইগুলো হচ্ছে আমাদের রক্তভোজী প্রাণী। তাহলে আমরা কি দেখলাম, যে প্রাণী পুষ্টির প্রকারভেদে আমরা 5 টাইপের পুষ্টি পেলাম: পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি, মৃতজীবীয় পুষ্টি, মলভোজী পুষ্টি, আর হচ্ছে রক্তভোজী পুষ্টি। তার এক্সাম্পলসগুলো আমাদের পড়তে হবে।